একটু ওয়েট করে যাও সবাই, সবার জন্য একটু ওয়েট করবো যারা লাইভে আসতে চায়। এই লাইভ যে ডিসকাশন, আজকে আমাদের আলোচনার বিষয় হলো, আজকে আমরা আলোচনা করব 2014 সালের ডাব্লিউবিসিএস মেন্সের থার্ড পেপার, যেটা তার একটি পার্ট জিওগ্রাফি। জিওগ্রাফি থেকে আমরা একটি অংশ আজকে আলোচনা করব। যারা লাইভে আসছো সবাইকে জানাই ট্রেজার স্টাডি থেকে, আমার পক্ষ থেকে ওয়েলকাম। চলো আমরা শুরু করব। চলো আজকের আমাদের আলোচনার বিষয় জিওগ্রাফি। 2014 যে পেপার থার্ড পেপার ছিল, সেখান থেকে থার্ড পেপার থেকে আমরা আজকে আলোচনা করব। থার্ড পেপারে ডাব্লিউবিসিএস মেন্সে যে কোয়েশ্চেন গুলো এসেছিল সেখান থেকে আজকে আমরা আলোচনা করব। চলো আজকে আমাদের ফার্স্ট কোয়েশ্চেন নাম্বার 1 আমরা দেখে নেব। আমাদের আজকের কোয়েশ্চেন নাম্বার 1, তো ফার্স্ট কোয়েশ্চেন তোমরা অ্যান্সার দেবে চ্যাট বক্সে। আজকে জিওগ্রাফি থেকে আমরা 25 কোয়েশ্চেন আলোচনা করব, সেখান থেকে তোমরা চ্যাট বক্সে এসে অ্যান্সার দেবে। সবাইকে আমি সবার অ্যান্সারের জন্য অ্যাড করবো। অ্যান্সারের জন্য তোমরা 30 সেকেন্ডস থেকে 1 মিনিট টাইম পাবে। তাহলে এখানে আমাদের আজকের ফার্স্ট কোয়েশ্চেন, হুইচ ওশিয়ান ডিপ ইজ লোকেটেড ইন ইন্ডিয়ান ওশান। চলো সবাই তোমরা বলছো সি, দ্যাট মিনস সুন্দর, তাই তো? দেখি আরো কেউ অ্যান্সার দিচ্ছ নাকি, আমরা দেখে নেব। চলো আমরা এখান থেকে আজকের আমাদের এখানে অ্যান্সার কি, এই যে সবাই অ্যান্সার বলছো সুন্দর ডিপ। হ্যাঁ অবশ্যই অ্যান্সার আমাদের আজকে এটা অ্যান্সার হবে সুন্দর ডিপ। তাহলে ইন্ডিয়া ওশেনে অবস্থিত, এটা কি? তাহলে ইন্ডিয়া ওশেনে অবস্থিত সব থেকে ডিপ যেটা, সেটা কি? সেটা হচ্ছে সুন্দর ডিপ। তাহলে এই সুন্দর ডিপ এর সম্পর্কে আমরা জেনে নেব। সুন্দর ডিপ যেটা, সেটা হলো এই এর ডেপথ, এই যে ডেপথ, এই সুন্দর দ্বীপটা কোথায় অবস্থিত? জাভা ট্রেঞ্চ, জাভা ট্রেঞ্চের ওখানে অবস্থিত, সাউদার্ন কোস্ট অফ আইল্যান্ড জাভা। এর ডেপথ হচ্ছে 24442 ফিট, এটা হচ্ছে 7450 মিটার। এবং যেটা ইন্ডিয়ান ওশেন, এবং এটা হচ্ছে ওই সুন্দর দ্বীপের ডেপথ। এবং সেখানে ইন্ডিয়ান যে ওশেন তার অ্যাভারেজ ডেপথ যেখানে যে 12,990 ফিট, মানে তার মানে হচ্ছে 3,960 ফিট। এবং এর ডেপথটা হলো কত? তাহলে এর ডেপথটা হলো, এই সুন্দর দ্বীপের ডেপথ হচ্ছে 7,450 ফিট। এবং এরটা যদি 7,450 মিটার, এবং এর ফিটে যদি 24,442 ফিট। আমরা চলে যাব পরবর্তী কোয়েশ্চেন, তরাই সোয়েলস। দেখে নেবে কোয়েশ্চেন অ্যান্সার। The Tarai soils are rich in phosphate, in deficient in organic
matter in matured in nature, and option D in nitrogen, rich in nitrogen। দেখে অ্যান্সার কি দাও? ডি বলছো। পরের কোয়েশ্চেন দেখে পরেরটা দেখে নেবো আর কি কি অ্যান্সার দাও। তরাই soils are rich in phosphates, deficient in organic matter, mature in nature, rich in hydrogen। দেখি তোমরা কি অ্যাকশন দাও। যে বলছো ডি, আর কেউ? সবার কাছে অ্যান্সার নেব। অনিমেষ বলছো ডি, আর কেউ দেখিনি? চলো আমরা এখান থেকে অ্যান্সার দেখে নেবো। হ্যাঁ, অ্যান্সার হবে অপশন ডি, রিচ ইন নাইট্রোজেন। দেখো এখানে মেইনলি তরাই সয়েলস যেটা আছে, দেখো the toroid soils are rich in nitrogen and organic matter but are deficient in phosphate. These soils are generally covered by tall grass and forest but are suitable for a number of crops such as wheat, rice, sugarcane, and this thickly forest region provides shelter to variety of wildlife। Mainly তাহলে কি এই যে তরাই রিজিয়নটা কি থাকে, নাইট্রোজেন এর পরিমাণ বেশি থাকে এবং কি ডিফারেন্ট টাইপ বাট ডেফিসিয়েন্ট ফসফেটের কিন্তু অনেকটা কম থাকে। এটা মেইনলি কভার থেকে তল গ্রাস এবং ফরেস্ট দ্বারা। তাহলে এটা কি মেইনলি এখানে কি কি, হুইট, সুগার কেন, জুট এটসেট্রা। দ্য থিকলি ফরেস্ট রিজিয়ন প্রোভাইড শেল্টার টু এ ভ্যারাইটি অফ ওয়াইল্ড লাইফ। ক্লিয়ার? তাহলে আমরা চলে যাব নেক্সট কোয়েশ্চেন। নেক্সট পরবর্তী কোয়েশ্চেনে যাব। ফ্যাট ল্যান্ডস বলতে আমরা কি বুঝি? হোয়াট আর ফ্যাট ল্যান্ডস আর? আমরা দেখে নেব পরের কোয়েশ্চেন, ফ্যাট ল্যান্ডস। Fat lands are steppe plateau, high level laterite plateau, flat topped hills, plateau with located hills। আমরা চারটি অপশন দেখতে পাচ্ছি, steppe plateau, high level laterite plateau, flat topped hills, plateau with isolated hills। বলছো হাই লেভেল ল্যাটেরাইট প্লেটো, আর কেউ দেখি? দেখি আর কেউ কারো অ্যান্সার দেখে নেবো। পার্থ সাউ বলছে বি, সমিত কর্মকার বলছে সি, আর কেউ দেখি? সবার কাছ থেকে আমরা অ্যান্সার নিয়ে নেব। পরবর্তী কোশ্চেনে যাওয়ার আগে আমাদের কোশ্চেন, ফ্যাট ল্যান্ডস আর স্টেপ প্লেটো, হাই লেভেল ল্যাটেরাইট প্লেটো, ফ্ল্যাট টপ হিলস, প্লেটো উইথ আইসোলেটেড হিলস। আমরা দেখে নেবো অ্যান্সার। আমরা দেখবো এখানে অ্যান্সার হবে কি, অপশন বি, হাই লেভেল লেটেরাইট প্লেটো হচ্ছে অ্যান্সার। হাই লেভেল, দেখো লেটেরাইট, এখানে আমরা আমরা এখান থেকে আর কি হতে পারে, দেখো আমাদের কোয়েশ্চেন শুধুমাত্র চারটে অপশনকেও আমরা আলোচনা করবো। ল্যাটেরাইট সয়েল আর রক টাইপ রিচ ইন আয়রন and aluminum and is commonly considered to have formed in hot and wet tropical areas. Nearly all the laterites are rusty red coloration because of high iron dioxide। ক্লিয়ার? আমরা চলে যাব নেক্সট কোয়েশ্চেন। পরবর্তী কোয়েশ্চেন, দ্য হিন্দুস্তান তিবেত রোড। যে হিন্দুস্তান তিবেত রোড আছে, পরের কোয়েশ্চেন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। দ্য হিন্দুস্তান তিবেত রোড কানেক্টিং সিমলা উইথ গ্যাংটক ওয়েস্টার্ন Tibet passes through সিকিল্লা পাস, জজিল্লা পাস, ফাংলা পাস, জিলিপলা পাস। তাহলে আমরা অ্যান্সার দেখি, তোমরা তোমাদের অ্যান্সারের জন্য অপেক্ষা করব। দ্য হিন্দুস্তান তিবেত রোড কানেক্টিং সিমলা উইথ গ্যাংটক ইন ওয়েস্টার্ন তিবেত passes through সিকিল্লা পাস, জজিল্লা পাস, ফাংলা পাস, জিলিপলা পাস। আর কেউ দেখি অ্যান্সার দাও, তোমাদের অ্যান্সার নেব। দেখি তোমরা কি অ্যান্সার দাও। আর কেউ? আমরা
অ্যান্সার দেখে নেবো। এখানে অ্যান্সার হবে কি শিবকিল্লা পাস, তাই তো? তাহলে আমরা এই যে চারটে পাস আছে, এই চারটে পাসে কিন্তু খুব গুরুত্বপূর্ণ পাস। পার্থ সাহু বলছো এ। আমরা অ্যান্সার দেখবো। এই যে চারটে পাস বললাম, এই চারটে পাসই কিন্তু খুব গুরুত্বপূর্ণ পাস। এই চারটে পাস কাকে কানেক্ট করেছে আমরা প্রথমেই দেখে নেবো। শিবকিল্লা পাস, দেখো শিবকিল্লা পাস, ইট ইজ লোকেটেড থ্রু সতলেজ জর্জ অ্যান্ড কানেক্টস হিমাচল প্রদেশ উইথ তিবেত। It is India's third border post for the trade with China after Lipu Lake and Nathula Pass. ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে আমরা পেলাম কি শিবকিল্লা পাস। এরপর আমরা চলে যাব জজিল্লা পাস। জজিল্লা পাস কি? জজিল্লা পাস কানেক্ট করেছে কাকে? জজিল্লা পাস কানেক্ট করেছে, দেখো জজিল্লা পাস শ্রীনগর এবং কার্গিলকে কানেক্ট করেছে। এমনকি বিকন ফোর্স অফ দ্য বর্ডার রোড অর্গানাইজেশন ইজ রেসপন্সিবল ফর দ্য ক্লিয়ারিং এন্ড মেইনটেনিং স্পেশালি ডিউরিং দ্য উইন্টার। মেইনলি এই যে জজিল্লা পাসটা, এই জজিল্লা পাসটা মেইনলি ইউজ করা হয় কোন সময়? উইন্টার। তাহলে কি ইট কানেক্ট শ্রীনগর উইথ কার্গিল অ্যান্ড লে, এটা কানেক্ট করেছে শ্রীনগরের সাথে কার্গিলকে এবং লেককে। এবং আমাদের থার্ড যে অপশন আছে থাংলা পাস, থাংলা পাসটা কোথায় অবস্থিত? এই যে থাংলা পাস, থাংলা পাসটা আমাদের লাদাখে অবস্থিত। তাহলে কি এই যে থাংলা পাস কাকে কানেক্ট করেছে? থাংলা পাস এটা হচ্ছে লাদাখে অবস্থিত এবং এটা সব থেকে মোটরেবল মাউন্টেন পাস ইন ইন্ডিয়া, সব থেকে সেকেন্ড হাইয়েস্ট মোটরেবল মাউন্টেন পাস ইন্ডিয়া। থাংলা পাসও বলা হয় বা থাগালা পাসও বলা হয়। আমরা চলে যাবো অপশন ডি, জিলিপলা পাস। জিলিপলা পাসটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে চুম্বি ভ্যালিতে অবস্থিত। চুম্বি ভ্যালি নিয়ে চুম্বি ভ্যালিতে অবস্থিত জিলিপলা পাস। এই যে এই পাসটা, এটা কানেক্ট করেছে কাকে? এটা কানেক্ট করেছে সিকিম, সিকিমের সাথে লাসা। লাসাকে, লাসা হচ্ছে তিব্বতের ক্যাপিটাল, এটাকে কানেক্ট করেছে সিকিম এবং লাসাকে। ক্লিয়ার? এরপর আমরা চলে যাব কোশ্চেন নাম্বার, নেক্সট কোশ্চেনে চলে যাব। সিন সাগর দোয়াব, এই যে সিন সাগর যে দোয়াব আছে সেটা কোন নদীর, কোন কোন নদীর মধ্যে অবস্থিত? নেক্সট কোশ্চেন, সিন সাগর দোয়াব। দেখে অ্যান্সার নেব তোমাদের কাছ থেকে। সিন সাগর, রবি চেনাব, চেনাব এন্ড ঝিলাম, রবি চেনাব, বিয়াজ এন্ড সতলেজ, ঝিলাম চেনাব, ইন্দাস। বলো তোমরা, দেখি তোমাদের অ্যান্সার নেব। সিন সাগর দেওয়াব কোথায় অবস্থিত? সবাই বলছো অপশন ডি, অনিমেষ ডি, তনুশ্রী মাইতি ডি, অনিন্দ বসু ডি। তাহলে তোমরা অ্যান্সার বলছো ডি। তাহলে আমরা দেখে নেবো যে এই যে বাকি যে অপশন গুলো আছে, সুপ্রভ বলছে ডি। চলো আমরা বাকি যে অপশন গুলো আছে, বাকি অপশন গুলো কি কি? প্রথমে আছে এই যে চারটে যে বাকি, এগুলোর মাঝেও কিন্তু আমাদের কি আছে? প্রত্যেকটা জায়গায় দেওয়া হয়েছে। আমরা এই দোয়াব গুলো মনে রাখার জন্য একটা ট্রিক্স ইউজ করবো এখানে। দেখো এই যে চারটে দোয়াবের নাম দেওয়া আছে এখানে, চেনাব এন্ড ঝিলাম। দেখো চেনাবের ঝিলামের যে দোয়াবটা সেটা যে চাজ দোয়াব। রবি এবং চেনাবের মাঝে যে দোয়াবটা যে রেচনা, দেখো রেচনা, আর রে ফর রবি, আর চেনাব ফর রেচনা। তাহলে বিয়াজ এন্ড সাতলেজ হচ্ছে 20 দোয়াব। তাহলে কি বিয়াজের বি এস টি সতলেজ। দেখো এখান থেকে কিন্তু মুখস্থ করার দরকার নেই, মনে থেকে যাবে আমাদের বিয়াজ এন্ড সতলেজ 20 দোয়াব। তারপর ছিল ঝিলাম এন্ড চেনাব, ঝিলাম চেনাব এবং ইন্দাসের উপর হচ্ছে কি সিন সাগর দোয়াব। তাহলে আমরা এখানে অ্যান্সার পেলাম কি? আমাদের কোয়েশ্চেন ছিল কি সিন সাগর দোয়াব কোন কোন নদীর মধ্যে অবস্থিত? ঝিলাম, চেনাব এবং ইন্দাস। ঠিক আছে, আমরা চলে যাব পরবর্তী কোয়েশ্চেন। জাসকর যে রেঞ্জ, জাসকর রেঞ্জটা কোন মাউন্টেনের মধ্যে অবস্থিত? জাসকর রেঞ্জ আমরা দেখে নেব, জাসকর রেঞ্জ কোন মাউন্টেনের মধ্যে অবস্থিত। দেখো জাসকর রেঞ্জ তোমরা দেখতে পাচ্ছ কোশ্চেন স্ক্রিনের মধ্যে। The greatest Himalayan system, the Trans Himalayan system, the Central Himalayan system and the Middle Himalayan system. জাসকর রেঞ্জ কোথায় অবস্থিত? কোন রেঞ্জের মধ্যে এই জাসকর রেঞ্জ অবস্থিত? দেখি তোমাদের অ্যান্সার নেব। বি, আর কেউ? দেখো তোমাদের অ্যান্সার। বি,
আর কেউ দেখে নেবো কেউ অ্যান্সার কোয়েশ্চেন। দ্য জাস্কর ইজ ওয়ান অফ দ্য মেইন রেঞ্জেস অফ দ্য গ্রেটেস্ট হিমালয়ান সিস্টেম, দ্য ট্রান্স হিমালয়ান সিস্টেম অ্যান্ড দ্য সেন্ট্রাল হিমালয়ান সিস্টেম অ্যান্ড দ্য মিডল হিমালয়ান সিস্টেম। বি। আর কেউ? চলো আমরা অ্যান্সার দেখবো। আমাদের অ্যান্সার হবে কি এখানে? অ্যান্সার দ্য ট্রান্স হিমালয়ান সিস্টেম ইজ দ্য রাইট অ্যান্সার। সো দ্য এক্সপ্লেনেশন ইজ হিয়ার অন দ্য স্ক্রিন। দেখো আমরা explanation. The Trans Himalaya mountain region or Tibet Himalaya region is located on the north of Great Himalaya, which is consist of Karakoram, Ladakh, Jaskar and Kailash. Actually এই যে ট্রান্স হিমালয় এটা চারটে মাউন্টেনে অবস্থিত। কি কি? কারাকোরাম, লাদাখ, জস্কর, কৈলাস। এবং এটা ইট ইজ অলসো কল্ড দ্য তিবেত হিমালয় রিজিয়ন বিকজ দ্য মোস্ট অফ দ্য পার্ট অফ দিস রেঞ্জেস লাইজ ইন তিবেত and the Karakoram range is known as the backbone of High Asia. এবং কারাকোরামকে কি বলা হয়? ব্যাকবোন অফ হাই এশিয়া। K2 is the second highest peak in the world, highest in Indian territory এবং ভারতের মধ্যে সবথেকে উচ্চতম শৃঙ্গ K2। আমরা চলে যাব পরবর্তী কোশ্চেন। যোগ জলপ্রপাত। এই যোগ জলপ্রপাত আছে, যোগ জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? যোগ জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত দেখে নেব। যোগ ফলস ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য রিভার গোদাবরী, সরস্বতী, শ্রাবস্তী, গঙ্গা। দেখি তোমাদের অ্যান্সার নেব। যোগ ওয়াটারফলস বা যোগ ফলস ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ রিভার? সবাই বলছো সি, শ্রাবস্তী। ও সৌমিতা বলছো বি, অনিমেষ বলছো সি, অনিন্দিতা বলছো সি। দেখবো আমরা অ্যান্সার দেখে নেব। এখানে অ্যান্সার হবে অপশন সি, শ্রাবস্তী। দেখো তাহলে কি যোগ ওয়াটারফলসটা কোন, এটা হচ্ছে কোথায় অবস্থিত আমরা দেখে নেব। যোগ ওয়াটারফলস, যে যোগ ওয়াটারফলস এর কথা আমরা বলছি, এই যোগ ওয়াটারফলস শ্রাবস্তী নদীতে অবস্থিত, যেটা ওয়েস্টার্ন ঘাট ইন সিদ্ধাপুর তালুক, উত্তর কান্নাড়া ডিস্ট্রিক্ট এন্ড ভিউ পয়েন্ট অফ সাগারা তালুক এন্ড সিমং ডিস্ট্রিক্ট। ইট ইজ দ্য সেকেন্ড হাইয়েস্ট পুঞ্জ ওয়াটারফল। এটা যে সেকেন্ড হাইয়েস্ট, তাহলে ফার্স্ট কি? ফার্স্ট হচ্ছে কুঞ্চিগুল। চলো আমরা চলে যাব নেক্সট কোয়েশ্চেন। দ্য বে অফ বেঙ্গল অ্যান্ড অ্যারাবিয়ান সি। বে অফ বেঙ্গল এবং অ্যারাবিয়ান সি কোন যুগে তৈরি হয়েছিল? আমাদের পরবর্তী কোয়েশ্চেন। তাহলে আমরা দেখে নাও, দ্য বে অফ বেঙ্গল অ্যান্ড অ্যারাবিয়ান সি কেম ইনটু বিং ডিউরিং দ্য ক্রেটাসিয়াস অর আর্লি টারসিয়ারি পিরিয়ড, মিডল আপার প্লেসিস্টোন পিরিয়ড, মিডল মাইকন টু লোয়ার প্লেসিস্টোন পিরিয়ড। তোমাদের অ্যান্সার নেব। পরবর্তী কোশ্চেনে যাওয়ার আগে তোমরা সবাই বলছো, অনিমেষ বলছো এ, সুপ্রভাত প্রামাণিক এ। আর কেউ? এ, এ তোমরা সবাই বলছো এ। তাহলে আমরা অ্যানসার দেখে নেবো। এখানে অ্যানসার কি হবে? এখানে অ্যানসার হবে কি, এটা অ্যাকচুয়ালি মেইনলি এই সময়ই তৈরি হয়েছিল কি, দ্য বে অফ বেঙ্গল এন্ড আরাবিয়ান সি ইনটু বিং ডিউরিং দ্য ক্রেটাসিয়াস অর আর্লি টারসিয়ারি পিরিয়ড। তাহলে অপশন এ। ঠিক আছে, আমরা চলে যাব নেক্সট কোয়েশ্চেন। যারা নতুন হয়তো লাইভে আসছো তাদেরকে বলে দাও, আমার তাদেরকে বলা, তারা অবশ্যই আমরা থাকছি লাইভে সোম, বুধ এবং শনিবার, প্রত্যেক দিন, প্রত্যেক সপ্তাহে 3 দিন করে বিকেল 5টা থেকে আমরা ডব্লিউবিসিএস মেন্স এর প্রিভিয়াস ইয়ার আলোচনা করব 2014 থেকে 2019 পর্যন্ত সাবজেক্ট ওয়াইজ। চলো আমরা চলে যাব নেক্সট কোয়েশ্চেন। একটু বোধ হয় নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে আবার।
চলো, নেটওয়ার্কের খুব সমস্যা হচ্ছে, তার জন্য খুবই দুঃখিত। চলো আবার এসেছি, দেখে নেব আমরা। তোমাদের কাছে আবার চাইবো তোমরা আমার রেসপন্স, আমার কথা শুনতে পাচ্ছ কিনা একবার চ্যাট বক্সে জানাবে। তারপরে আমরা নেক্সট কোয়েশ্চেন অবশ্যই চলে যাব। তোমরা একটু জানো আমার গলার ভয়েস তোমাদের কাছে পৌঁছাচ্ছে কিনা। ওকে, চলো আমরা চলে যাবো পরের কোয়েশ্চেন। So the next question, the Bhabur is composed of old alluvium, new alluvium, gravel and unassociated sediments, none of the above. দেখি তোমরা কি অ্যানসার দাও। সো সি, আর কেউ? দেখো আর কেউ অ্যানসার দাও কিনা। এ, আর কেউ? চলো আমরা অ্যানসার দেখে নেব। দেখো অ্যানসার কি হবে, এখানে অ্যানসার হবে গ্রাভেল অ্যান্ড আনঅ্যাসোটেড সেডিমেন্ট অ্যানসার হবে। কারণ হচ্ছে এই কারণেই, কারণ দেখো এখানে ভাবর, ভাবর বলতে কিন্তু ওই ভাঙর ওই জায়গায় কিন্তু গুলিয়ে ফেলো না। ভাবর ইজ এ অ্যান্সার হবে কি অপশন সি। এখানে আমরা অ্যান্সারটা আবার দেখে নেব। ভাবর ইজ কম্পোজড অফ গ্রাভেল এন্ড আনঅ্যাসোটেড, কম্পোজড অফ বলেছে, কম্পোজড অফ বলতে এখানে গ্রাভেল এন্ড আনঅ্যাসোটেড সেডিমেন্টস হবে। আমরা দেখে নেব ডিটেইলস এখান থেকে। Vapor is a narrow belt ranging between 8 to 10 km parallel to Siwalik foothills and the breakup of the slope. As a result of this, the streams of the river coming from the mountain deposit heavy materials of rocks, boulders, and the times the heavy materials of rock, boulders, and the times of deficient of this zone. Clear? আমরা চলে যাব, ক্লিয়ার হলো। এবার চলে যাব নেক্সট কোয়েশ্চেন। ভাঙ্গর কি? ভাঙ্গর ইজ, Bhangur is older alluvium, newer alluvium, quartz plant, none of the above. Bhangur is older alluvium, newer alluvium, quartz sand, none of the above. Older alluvium বলছে একজন অন্বেষ, আর কেউ? অ্যান্সার হবে কি ওল্ডার অ্যালুভিয়াম, দ্যাট মিন্স ওল্ড অ্যালুভিয়াল সয়েল। তাহলে এখান থেকে ভাবর ভাঙর আমরা পেয়েছি। এরপর আমরা চলে যাব নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 11। এখানে চারটে দেখো স্টেটমেন্ট আছে, এই চারটে স্টেটমেন্ট থেকে কোনটা কোনটা কারেক্ট, হুইচ স্টেট, কোনটা ভুল? হুইচ স্টেটমেন্ট ইজ নট ট্রু ফর মনসুন? Monsoon are large scale seasonal winds. Option B, there is a complete reversal of the winds. Rhythm is keynote of the monsoonal, or monsoons are not affected by ENSO, ENSO হবে ওটা। দেখো হুইচ, কোনটা কারেক্ট, তো কোনটা ভুল এখানে? তোমরা বলছো অপশন সি, আর কেউ? অনিমেষ ডি, আর কেউ? চলো আমরা অ্যানসার দেখে নেব। দেখো অ্যানসারে হবে অপশন ডি, বিকজ অফ অল, আমাদের যে চারটে অপশন আছে চারটেই কিন্তু আমাদের মনসুনের কিন্তু এক একটা ফিচার্স। মনসুন আর লার্জ স্কেল সিজনাল উইন্ড, হ্যাঁ অবশ্যই। দ্য
There is a complete reversal of the winds, হ্যাঁ correct. Rhythm is the keynote of the monsoonal, হ্যাঁ correct. আমরা চলে যাবো লাস্ট যে অপশন সেটা হবে অ্যানসার। তাহলে এই যে আমরা ENSO বলছি এটা কি? দেখো ESN বলতে এল নিনো সাউদার্ন অসিলেশন কে বলছে। ANSO is a recurring climate pattern involving the changes of temperature of water. টেম্পারেচার অফ ওয়াটার এর সাথে রিলেটেড, সেক্ষেত্রে আমাদের মনসুনের সাথে কোনো রিলেটেড নেই। ইন দ্য সেন্ট্রাল এন্ড ইস্টার্ন প্যাসিফিক ওশেন, ক্লিয়ার? তাহলে দ্য ENS এর ফুল ফর্ম কি পেলাম? এল নিনো সাউদার্ন অসিলেশন, ক্লিয়ার? আমরা চলে যাব পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 12। কোশ্চেন নাম্বার দেখো আমরা পেয়ে যাব, ইফ দ্য উইন্ড ফোর্সেস ইন দ্য range of Beaufort's 12, দেখো 12 is a tropical depression, tropical storm, tropical disturbance and hurricane। দেখো তোমরা কি অ্যানসার দাও? বলছো বি ট্রপিক্যাল স্টর্ম, আর কেউ? বি আর কেউ? তো আমরা অ্যানসার দেখার আগে আমরা যে বিউফোর্টের যে উইন্ড ফোর্স, বিউফোর্ট যে ফোর্সেস অফ উইন্ডস এ ডিসক্রাইব করে যে 12টা স্কেলের কথা বলেছে, সেই 12টা স্কেলকে আমরা জেনে নেব। আমরা 0 থেকে 13টা স্কেল আগে 0 থেকে 12 পর্যন্ত এই যে স্কেলটাকে ভাগ করেছেন সেটাকে আমরা জেনে নেব। তাহলে দেখো প্রথমে আমরা চলে আসব, এই যে 12টা স্কেলকে কথা বলা হয়েছে সেগুলোকে আমরা দেখে নেব। প্রথমে দেখো 0 কাম এন্ড স্টিল, স্মোক রাইজেস ভার্টিক্যাল, এখানে কাম এন্ড স্টিল। 1 লাইট উইন্ডস এন্ড 1 to 5, 1 থেকে 5 কিলোমিটার স্পিড থাকবে। স্মোক ড্রিফট শোজ উইন্ড ডিরেকশন, এটা হচ্ছে 1। 2 লাইট ব্রিজ এট 6 থেকে 11 কিলোমিটার, উইন্ড ক্যান ফেল্ট অন ফেস, ফ্ল্যাগ রিপলস। 3 নম্বরে কি বলেছে? 3 নম্বর বলেছে জেন্টল ব্রিজ 12 থেকে 19 কিলোমিটার পার আওয়ার, এবং কি 8 থেকে 12 হচ্ছে মাইল, এবং ফ্ল্যাগ ওয়েভস। 4 কি বলছে? জেন্টল ব্রিজ 20 থেকে 28 কিলোমিটার পার আওয়ার, যেটা 13 থেকে 18 মাইল পার আওয়ার, পেপার এন্ড লিভস আর স্ক্যাটার্ড। 5 বলছে ফ্রেশ ব্রিজ at 29 to 38 কিলোমিটার পার আওয়ার, যেটা মাইল হচ্ছে 19 থেকে 24, স্মল ট্রিজ অ্যাওয়ে, হোয়াইট ক্যাপস ফ্রম দ্য ওয়েভস। 6 এ বলছে স্ট্রং ব্রিজ 39 to 49। 7 কি বলছে এখানে? umbrellas are hard to use, large benches of trees move। 7 moderate gale 50 to 60 kilometer per hour, trees awaking on the winds is difficult, fresh gale at 60 to 74 kilometer per hour, twigs and branches break off the trees। 9 strong gale 75 to 88 to roof tiles, blow building, which is 9। 10 হচ্ছে whole gale 89 to 102 কিলোমিটার পার আওয়ার। আমরা চলে 11 কি বলছে? স্টর্ম 103 থেকে 118, 64 মাইল কিলোমিটার পার, ওয়াইড স্প্রেড ড্যামেজ ভেজিটেশন আর বিল্ডিং, নিয়ারলি নো ভিজিবিলিটি। 12 তে আমাদের কি বলছে? 12 তে বলছে হারিকেন। তাহলে আমাদের কি বলছে? বিউফোর্টের বিউফোর্টের কিসে হবে তাহলে অ্যানসার? এখানে অ্যানসার হবে কি? আমরা অ্যানসার পাবো আমরা হারিকেন। কি ছিল আমাদের কোশ্চেন? ছিল কি ইফ দ্য উইন্ড ফোর্স ইজ দ্য রেঞ্জ বিফোর 12, বিফোর যে স্কেল আছে সে 12 এ আমরা কি পাবো? সো দ্য অ্যানসার ইজ দ্য হারিকেন, অপশন ডি, ক্লিয়ার? এরপর আমরা চলে যাব নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন আমাদের, সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত? কোশ্চেন ইন ইওর স্ক্রিন, সাইলেন্ট ভ্যালি। Silent Valley is located in Karnataka, Kerala, Himachal Pradesh, Uttarakhand। আসাম অপশনে নেই। সাইলেন্ট ভ্যালি
তাহলে সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত? সাইলেন্ট ভ্যালি হচ্ছে কেরালাতে অবস্থিত, অপশন বি। তাহলে সাইলেন্ট ভ্যালি সম্পর্কে আমরা জেনে নেব। সাইলেন্ট ভ্যালি একটা যে ন্যাশনাল পার্ক, এই যে সাইলেন্ট ভ্যালি আছে, এই সাইলেন্ট ভ্যালি হচ্ছে একটা ন্যাশনাল পার্ক, যেটা কোথায় অবস্থিত? যেটা কেরালাতে অবস্থিত। তো সাইলেন্ট ভ্যালি সম্পর্কে আমরা একটু জেনে নেব এখানে। সাইলেন্ট ভ্যালি ইজ এ ন্যাশনাল পার্ক ইন কেরালা। কোথায় অবস্থিত? ইন্ডিয়াতে। ইট ইজ লোকেটেড ইন দ্য নীলগিরি হিলস। নীলগিরি হিল অবস্থিত। অ্যাজ আ কোর এরিয়া অফ 89.52 কিলোমিটার স্কয়ার হবে এটা, কিমি স্কয়ার, which is surrounded by a buffer zone 148 kilometer square. This national park has some rare species of flora and fauna. The area explored by এই এরিয়াটা এখানে জানা দরকার, এটা খুব ইম্পর্টেন্ট। The area was explored in 1847 by the botanist Robert Witt. এটা প্রথম এক্সপ্লোর করেছিল 1847 খ্রিস্টাব্দে botanist রবার্ট উইট। চলো আমরা চলে যাব নেক্সট কোশ্চেন। কুদেরমুখ ন্যাশনাল পার্ক এটা কোথায় অবস্থিত? কুদেরমুখ যে ন্যাশনাল পার্ক সেটা কোথায় অবস্থিত? কেরালা, তামিলনাড়ু, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ। সি। আর কেউ? দেখি তোমরা কি অ্যানসার দাও। সি, ডি। কুদেরমুখ ন্যাশনাল পার্ক is located in Kerala, Tamil Nadu, Karnataka, Andhra Pradesh. ডি। আর কেউ? দেখো আমরা অ্যানসার দেখে নেব। কুদেরমুখ ন্যাশনাল পার্ক হচ্ছে কর্ণাটকে অবস্থিত, চিকমাগালুর ডিস্ট্রিক্ট অফ কর্ণাটক। Kudermuk National Park is located in Chikmagalur district of state of Karnataka. The Western Ghats is one of the 34 hotspots identified for biodiversity conservation in the world. আমাদের পৃথিবীতে যে 34 হটস্পট আছে তার বায়োডাইভার্সিটি, তার মধ্যে একটা হলো কি ওয়েস্টার্ন ঘাট। তাহলে কি কুদেরমুখ ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? কুদেরমুখ ন্যাশনাল পার্ক হচ্ছে কর্ণাটকে অবস্থিত। আমরা চলে যাব পরের কোশ্চেন। social for which one is not a component or part of social forestry? এখানে যে অপশন গুলো দেওয়া আছে সেগুলোর মধ্যে কোনটি সোশ্যাল ফরেস্ট্রি নয়? তোমরা বলছো সি। আমরা অ্যানসার দেওয়ার আগে এখান থেকে একটু ডিসকাশন করব। তার আগে কারণ হচ্ছে সোশ্যাল ফরেস্ট্রি জিনিসটা কি সেটা আমাদেরকে জানতে হবে। হোয়াট ইজ সোশ্যাল ফরেস্ট্রি? সোশ্যাল ফরেস্ট্রি ডেফিনিশনটা আমরা দেখে নেব। দেখো সোশ্যাল ফরেস্ট্রি refers to a management and the protection of forest and afforestation on barren islands and the purpose for helping the environmental, social and rural development. এগুলোর জন্য মেইনলি সোশ্যাল ফরেস্ট্রি করা হয়েছে। The term first used in 1976 by National Commission on Agriculture, Government of India. এই টার্মটা সোশ্যাল যে ফরেস্ট্রি, এই টার্মটা প্রথম ইউজ করেছিল কারা? এই টার্মটা প্রথম ইউজ করেছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তাহলে এই যে সোশ্যাল ফরেস্ট্রি জিনিসটা, এই সোশ্যাল ফরেস্ট্রিটা মেইন কম্পোনেন্ট হচ্ছে তিনটে: আরবান ফরেস্ট্রি, রুরাল ফরেস্ট্রি এন্ড ফার্ম ফরেস্ট্রি। এই তিনটেই কিন্তু আমাদের অপশনে যেটা আছে, এই তিনটে সম্পর্কে আমরা অবশ্যই জানবো। তাহলে আমাদের অপশন কিন্তু দেখো এখানে কি বলছে,
অপশন বলছে কি আরবান ফরেস্ট্রি, অ্যাগ্রো ফরেস্ট্রি, কমার্শিয়াল ফার্ম ফরেস্ট্রি। দেখো এই যে তিনটে অ্যাগ্রো ফরেস্ট্রি, প্রত্যেকটা ফরেস্ট্রি সম্পর্কে আমরা আসবো ডিসকাশন। অ্যান্সার হবে নান অফ দ্য অ্যাবভ, অপশন জি হবে এখানে অ্যান্সার। দেখো আমরা সোশ্যাল ফরেস্ট্রি যে কম্পোনেন্ট গুলো দেখে নেবো। দেখো প্রথমে হচ্ছে আরবান ফরেস্ট্রি। আরবান ফরেস্ট্রি ইট এম দ্য ব্রিঙ্গিং ট্রিজ ইন দ্য ডোর অফ দ্য আরবান, মেনলি যে তিনটে মানে যেখানে আমাদের কম্পোনেন্ট বলা হয়েছে সোশ্যাল ফরেস্ট্রিতে, এই সোশ্যাল ফরেস্ট্রির তিনটে ভাগ বলা হয়েছে। কি কি? আরবান ফরেস্ট্রি, তার মধ্যে আমরা যে চারটে অপশন পেয়েছিলাম যে আরবান ফরেস্ট্রি, অ্যাগ্রো ফরেস্ট্রি, কমার্শিয়াল ফার্ম ফরেস্ট্রি এবং কি নান অফ দ্য, তাহলে অ্যান্সার হবে আমাদের নান অফ দ্য। তাহলে আমাদের আরবান ফরেস্ট্রি কি, এর এমটা কি ছিল? ব্রিঙ্গিং ট্রিজ টু দ্য ডোর অফ দ্য আরবান পিপল। ইট অ্যাডভোকেটস মানে কি, এটা প্রত্যেকটা আরবান যে শহরে মানুষগুলো তাদের কাছে পৌঁছে দেওয়া এই যে জিনিসটা, এটা কি তাহলে কি আমাদের সৌন্দর্য বাড়বে এবং কি ইট অ্যাডভোকেটস অন দ্য বিউটিফিকেশন অফ দ্য হাউস, মানে কি বাড়িতে যে বিউটিফিকেশনের ব্যাপারটা সেটার কথাটা বলা হচ্ছে। ট্রি রিজার্ভ ইন টাউন এন্ড সিটিজ, শহরগুলো যেগুলো আছে সেগুলোতে কি বাড়িতে বাড়িতে গাছ পৌঁছে দেওয়ার কথাটা বলা হয়েছিল। মানে কি যে আরবান জায়গাগুলো, শহুরে জায়গাগুলোতে গাছগুলো পৌঁছে দিয়ে বাড়ির ছাদে লাগানো হোক, যে কোনো জায়গাতে লাগানো, তাহলে কি আমাদের গাছের পরিমাণটা বাড়বে। Moreover, it stress on the aesthetic development of the urban areas, mainly urban যে এরিয়া গুলো সেখানে এই এর ডেভেলপমেন্টের কথাটা বলা হয়েছিল। সেকেন্ড যে আমরা কম্পোনেন্ট পাবো রুরাল ফরেস্ট্রি, দেখো it envisages the plantation of the multi-utility trees of certain distance in arrow according to the crops under the agroforestry। দেখো আমাদের অপশন বি কিন্তু agroforestry কথাটা বলা হয়েছে। agroforestry তাহলে এটাও অপশনে আছে। the last আমরা farm forestry কি, in farm forestry farmers are given in incentives by the government and encouraged to plant trees on their own farm, তাদের নিজেদের ফার্মে গাছ লাগাবে। farmer needs firewood, cooking and agriculture implements, fodder and cattle manure in his fields। এই জিনিসগুলোর কথা আমাদের ফার্ম ফরেস্ট্রিতে বলা হয়েছিল। ক্লিয়ার? তাহলে আমরা এখানে পেলাম যে সোশ্যাল ফরেস্ট্রি বললাম, এই সোশ্যাল ফরেস্ট্রিতে মেইনলি তিনটে কম্পোনেন্টের কথা বলা হয়েছে। ক্লিয়ার? আমাদের পরের কোয়েশ্চেন বলছে which is not an objective of social forestry, কোনটা আমাদের সোশ্যাল ফরেস্ট্রির অবজেক্টিভ নয়। Which is not the objective of social forestry? Securing revenue, improving aesthetic values, reduction on environmental pollution, to reduce the pressure on the traditional forest areas। দেখি অ্যান্সার নেব তোমাদের কাছ থেকে। দেখি তোমাদের অ্যান্সার। জি, আর কেউ? চলো আমরা প্রথমেই প্রত্যেকটা যে আগে অ্যান্সারটা নেওয়ার আগে আমরা মেনলি এই যে সোশ্যাল ফরেস্ট্রির অবজেক্টিভ গুলোকে দেখে নেব। দেখো আমরা সোশ্যাল ফরেস্ট্রির অবজেক্টিভ গুলোকে দেখে নেব। সোশ্যাল ফরেস্ট্রির অবজেক্টিভ গুলো মেনলি সোশ্যাল ফরেস্ট্রি অবজেক্টিভ ইমপ্রুভ দ্য এনভায়রনমেন্ট and the protecting agriculture from the adverse climate factors first। কি improve the environment for the protecting agriculture from the adverse climatic factors, increase the supply of fuel wood or domestic use, small timber for rural housing, fodder for the livestock, and minor forest to produce the local industries, increase the in natural beauty of the landscape and create recreational forest for the benefit of the rural and urban population, provide jobs for unskilled workers,
লাস্ট আমরা কি রিক্লেম ওয়েস্টল্যান্ডস, ফাইনালি ইটস অবজেক্ট টু রেজ দ্য স্ট্যান্ডার্ড অফ লিভিং কোয়ালিটি অফ লাইফ অ্যান্ড রুরাল অফ দ্য আরবান পিপল। তাহলে এগুলো হচ্ছে আমাদের মেন অবজেক্টিভ। তাহলে কি আমাদের অ্যান্সার হবে কি টু রিডিউস দ্য প্রেসার অফ ট্রেডিশনাল, এটা হচ্ছে এটা কোনটা রিডিউস কোনটা ট্রেডিশনাল যে সোশ্যাল ফরেস্ট্রি তার মধ্যে কোনটা অবজেক্টিভ নয়, তিনটে যে আছে সেখানে তিনটেই দেখো সোশ্যাল সিকিউরিটি রেভিনিউ, এখানে যে চাষ করা হয় যদি এই সোশ্যাল ফরেস্ট্রির মধ্যে তাহলে কিছু কিছু রেভিনিউ আসবে। তাহলে কি এখানে অ্যান্সার হবে কি অপশন ডি। Next question. In which year the first forest policy of independent India was declared? স্বাধীন ভারতে প্রথম ফরেস্ট পলিসি কবে নিয়ে আসা হয়? আর কেউ? তাহলে অ্যান্সার হবে কি 1952, তাই তো? তাহলে এই যে ফরেস্ট পলিসি সংক্রান্ত আফটার আমাদের আগে দেখে নেব স্বাধীনতার আগে কি কত সাল কত মানে কখন কখন আমাদের ফরেস্ট পলিসি নিয়ে আসা হয়েছিল। দেখো বিফোর ইন্ডিপেন্ডেন্ট স্বাধীনতার আগে 1855, তারপর হয়েছিল ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট 1865, দ্য ফরেস্ট অ্যাক্ট 1978 and the national forest policy in 1894, ইন্ডিয়াস ফরেস্ট অ্যাক্ট 1927। এবং স্বাধীন ভারতের পর দুবার হয়েছে, একটা হচ্ছে 1952 ফার্স্ট প্রথম হয়েছে, এবং দ্বিতীয়বার হয়েছে তিনবার হয়েছে, একবার হয়েছে 1980 এবং 1988। আমরা যেগুলো প্রথমে দেখলাম সেগুলো স্বাধীনতার আগে, স্বাধীনতার পরে হচ্ছে 1952, 1980 এবং 1988, 1988। তাহলে এখনো পর্যন্ত ফরেস্ট পলিসি নিয়ে তিনবার হয়েছে। ক্লিয়ার? আমরা চলে যাব নেক্সট কোয়েশ্চেন। পরের কোয়েশ্চেন, ইন ইন্ডিয়া হুইচ টাইপ অফ ফরেস্ট among the following occupies the largest area? এই যে আমাদের অপশন গুলো আছে এখান থেকে কোনটা সবথেকে লার্জেস্ট এরিয়া কভার করা যায়? ট্রপিক্যাল ময়েস্ট ডেসিডুয়াস, মনটেন ওয়েট টেম্পারেচার, ট্রপিক্যাল ড্রাই ডেসিডুয়াস, ট্রপিক্যাল ওয়েট এভারগ্রিন। দেখি তোমাদের অ্যানসার নেব। বলছো আর কেউ? দেখো অ্যান্সার হবে কি অপশন এ। আমাদের কোশ্চেন ছিল কি, আমরা কোশ্চেন দেখবো। কোশ্চেন, ইন ইন্ডিয়া হুইচ টাইপ অফ ফরেস্ট among the following occupies the largest area? ট্রপিক্যাল ময়েস্ট ডেসিডিয়াস ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন এ। তাহলে দেখো আমাদের ভারতে সবথেকে বেশি কি আছে? ইন ইন্ডিয়া ট্রপিক্যাল ময়েস্ট deciduous forest occupies the largest area. Tropical monsoon deciduous forests are found in areas receiving annual rainfall of 100 to 200 centimeter in India with a distinct dry and rainy season and small range of temperature. Clear? ভারতে সবথেকে বেশি আছে কি ট্রপিক্যাল ময়েস্ট deciduous forest। ক্লিয়ার? আমরা চলে যাব নেক্সট কোয়েশ্চেন। Little Ron of Koch. Little Ron of Koch.
चलो, द लिटिल रन ऑफ कॉच इज द ओनली होम ऑफ द ग्रेट इंडियन बस्टर्ड ब्लैक, ऑप्शन की ग्रेट इंडियन बस्टर्ड, ब्लैक बक, फ्लेमिंगो, इंडियन वाइल्ड एस। কোয়েশ্চেন স্ক্রিনে আসছে না, একটু প্রবলেম হচ্ছে হয়তো। চলো কোয়েশ্চেনটা আমি মুখে বলে নিচ্ছি। যে রন অফ কচ, লিটল রন অফ কচ ইজ দ্য অনলি হোম অফ দ্য ইন্ডিয়ান বাস্টার্ড, ব্ল্যাক বাক, ফিমাঙ্গো। রন অফ কচ, রন অফ কচ যে যায়, লিটল রন অফ কচ, এটা কাদের বাড়ি? অপশন এ, অপশন ও এ বলছে গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড, ব্ল্যাক বাক, ফ্লেমিঙ্গো এন্ড ইন্ডিয়ান, বলছো ডি। ওয়াইল্ডস, আর কেউ? The little run of Kutch is the only home of great Indian bustard, black buck, flamingo। आंसर হবে কি ইন্ডিয়ান ওয়াইল্ড অ্যাস, তাই তো? তাহলে লিটল রন অফ কচ এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে গুজরাটে অবস্থিত। দেখো এই যে লিটল রন অফ কচ অফ গুজরাট কভারিং অ্যান এরিয়া 4954 square kilometer is one of the most fascinating and unique landscapes in the entire world. Wildlife sanctuary is located in this run is home of Asiatic wild ass or খুর। এই যে এশিয়াটিক ওয়াইল্ড অ্যাস আছে, এটা আরেকটা নাম হচ্ছে খুর, ওয়ান অফ দ্য মোস্ট এন্ডেঞ্জার্ড স্পেসিস ইন দ্য ওয়ার্ল্ড। এই যে স্পেসিসটা ওয়াইল্ড অ্যাস, এশিয়াটিক ওয়াইল্ড অ্যাস বা খুর, এটা কিন্তু পৃথিবীর মধ্যে একটা এন্ডেঞ্জার্ড স্পেসিস। ক্লিয়ার? তাহলে আমরা কোশ্চেন ছিল আমাদের কি? আমাদের কোশ্চেন ছিল দ্য লিটল রন অফ কচ ইজ অনলি হোম অফ, এখানে অপশন আছে ইন্ডিয়ান ওয়াইল্ড অ্যাস, অ্যাকচুয়ালি এটা ইন্ডিয়ান ওয়াইল্ড এশিয়াটিক ওয়াইল্ড অ্যাসও বলা হয়। তাহলে অ্যান্সার পেলাম অপশন ডি। ক্লিয়ার? আমরা নেক্সট চলে যাব সোলার গ্রাসল্যান্ড কোথায় পাওয়া যায়। নেক্সট আমাদের নেক্সট চলে যাব কোশ্চেন নাম্বার, দেখো কোশ্চেন নাম্বার নেক্সট কোশ্চেন, দ্য সোলার গ্রাসল্যান্ড আর ফাউন্ড ইন, এই সোলার গ্রাসল্যান্ডটা কোথায় দেখতে পাওয়া যায়? হিমালয়, বিন্ধ্য, ওয়েস্টার্ন ঘাট অ্যান্ড ইস্টার্ন ঘাট। সোলার গ্রাসল্যান্ড আমরা কোথায় দেখতে পাই? দ্য সোলার গ্রাসল্যান্ডস আর ফাউন্ড ইন দ্য হিমালয়, দ্য বিন্ধ্যান, দ্য ওয়েস্টার্ন ঘাটস অ্যান্ড দ্য ইস্টার্ন ঘাট। তোমরা যে সি ওয়েস্টার্ন ঘাট, দেখো অ্যান্সার দেখে নেবো। অ্যান্সার কি হবে? আমাদের কোয়েশ্চেন ছিল কি the solar grassland found in the Himalayan, Vindhya and Western Ghat and Eastern Ghat। आंसर হবে কি ওয়েস্টার্ন ঘাট, তাই তো? দেখো the solar vegetation are tropical mountain forest found in the Western Ghats separated by rolling grassland in the high altitude. It consists of dwarf trees growing up 25 to 30 feet. It is a stand forest growth of diverse grass species. Vegetation is a double-layered, stored and closed cacophony of the hardly permits a single ray of sunlight to penetrate the natural vegetation. Nilgiris upper region is classified as the southern grassland, mountain grassland. Between the 19th এটাকে for 1973-2014 solar grassland area had been 66.7% declined. Next আমরা চলে যাব নেক্সট কোয়েশ্চেন, ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট প্রথম কত সালে পাস হয়? দেখো ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট কত সালে প্রথম পাস হয়? কোয়েশ্চেন হচ্ছে তোমাদের স্ক্রিনে দেখে নাও। তো ওয়াইল্ড 1970, 1972, আর কেউ?
Wildlife Protection Act was first in 1970, 1972, 1980, 1986. তাহলে এই যে ওয়াইল্ড লাইফ, এটা কত সালে পাস হয়? সবাই বলছো বি 1972, তাই তো? হ্যাঁ অবশ্যই অ্যান্সার হবে 1972। এটা অ্যাকচুয়ালি কি জন্য পাস হয়েছিল? দ্য ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অফ, এটা হচ্ছে ভারতের পার্লামেন্টের একটা অ্যাক্ট। ভারতের যে প্ল্যান্ট এবং এনিম্যাল স্পেসিস যেগুলো আছে সেগুলোকে সংরক্ষণের জন্য এটা কি করা হয়েছিল? এই যে বিলটা, এটাকে কি পাস করা হয়েছিল? দ্য ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972 is an act of Parliament of India enacted the protection of plants, animal and species. Next question, question number 22. Sustainable development defined by, এই যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট, এটা ডিফাইন কারা করেছিল? দেখো সাস্টেনেবল কোশ্চেন তোমাদের স্ক্রিনে চলে এসেছে, দেখো। The sustainable development was first clearly defined by Brundtland Commission, Rio Conference, United Nations and the World Bank. দেখি তোমাদের অ্যানসার আমরা নিয়ে নেব। প্রথমে অনিমেষ বলছো এ। কোশ্চেন দেখো, কোশ্চেন বলছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট ওয়াজ দ্য ফার্স্ট ক্লিয়ারলি ডিফাইন্ড বাই দ্য ব্রুকল্যান্ড কমিশন, রিও কনফারেন্স, ইউনাইটেড নেশন অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ব্যাংক। আর কেউ? দেখি তোমাদের অ্যানসার নেব। তোমরা সবাই বলছো এ, ব্রুকল্যান্ড কমিশন। হ্যাঁ, কারেক্ট অ্যানসার ইজ এ। তাহলে আমরা এই কোশ্চেনটা যেটা হলো সেটা আমরা এক্সপ্লেনেশন দেখে নেব। সাস্টেইন ডেভেলপমেন্ট ফার্স্ট, এটা প্রথম ক্লিয়ারলি ডিফাইন করেছিল কারা? এটা প্রথম ডিফাইন করেছিল ব্রুকল্যান্ড কমিশন। দেখো, দ্য টার্ম সাস্টেইনেবল ডেভেলপমেন্ট ওয়াজ কয়েন্ড অ্যান্ড পেপার আওয়ার কমন ফিউচার রিলিজড বাই দ্য ব্রুকল্যান্ড কমিশন। এটা কি জন্য আওয়ার কমন ফিউচার এটা প্রথম করেছিল কে? ব্রুকল্যান্ড কমিশন। Sustainable development is the kind of development, sustainable development কি? Sustainable development is the kind of development that meets and needs of the person without compromising the ability the future generation to meet their own needs. Next question আমরা চলে যাব। Question number 23. আজকের আমরা প্রায় শেষ পর্যায়ে, আর দুটো কোয়েশ্চেন আলোচনা করব 25 পর্যন্ত, তারপর আমরা আজকে এখান থেকে শেষ করব। তার আগে যারা নতুন হয়তো জয়েন করেছো তাদের কাছে বলে দেওয়া, আমরা সপ্তাহে 3 দিন সোম, বুধ এবং শুক্রবার এখানে থাকছি। ডব্লিউবিসিএস প্রিভিয়াস ইয়ার্স 2014 থেকে 2019 পর্যন্ত যে সাবজেক্টগুলো, পেপার 3, 4, 5, এই তিনটে সাবজেক্ট আমরা আলোচনা করব ডিটেলস। আমরা কোয়েশ্চেন নাম্বার 23 তে পৌঁছে গেছি। নেক্সট কোয়েশ্চেন, হুইচ ইয়ার কনসিডার্ড as a year by great divide of the demographic history in India? কোন ইয়ারটাকে বলা হয় ডেমোগ্রাফিক হিস্ট্রি গ্রেট ইয়ার বলা হয়? দেখি তোমাদের অ্যানসার নেব। সবাই বলছে 1921। চলো আমরা অ্যানসার দেখে নেব। হ্যাঁ, অ্যানসার হচ্ছে the last time this happened was between 1911 and 1922 to 1921 census, and the population actually declined. The year 1921 is often referred to as the year of the great divide, year of the great divide। 1921 যে ইয়ারটা, সেটাকে আমরা গ্রেট ডিভাইড হিসেবে চিহ্নিত করেছিলাম। আমাদের কোশ্চেন ছিল which year is considered as the year of great divide in the demographic history in India? That is answer is 1921। তাহলে কি এটাকে 1921 কে ইয়ার অফ গ্রেট ডিভাইড কি করেছিল? ডিক্লেয়ার করা হয়েছিল। পপুলেশন, কারণ কি এটা কি এখানে ফেমাইন হয়েছিল বলে এর এফেক্টটা পড়েছিল কোথায়? পপুলেশন, জনসংখ্যাটা কি গ্রোথটা কমে গেছিল। আমরা চলে যাব নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 24। আমরা সেন্সাস রিলেটেড কোশ্চেন। ডব্লিউবিসিএস পরীক্ষায় কিন্তু সেন্সাস থেকে কোশ্চেন আসে, সেক্ষেত্রে সেন্সাস কিন্তু সবার দেখে যাওয়া প্রয়োজন। ইজি কোশ্চেন। নেক্সট কোশ্চেন আমরা চলে যাব। According to 2011 census, literacy rate in India is 64.83%, 65.46%, 74.04%, 82.14%. You just see, আর কেউ see? আমাদের কোশ্চেন 2011 সেন্সাস অনুযায়ী
লিটারেসি রেট কত? অ্যান্সার সবাই বলছো সি। হ্যাঁ, কারেক্ট অ্যান্সার ইজ সি, 74.04%। নেক্সট আমরা পরবর্তী কোয়েশ্চেন, লাস্ট কোয়েশ্চেনে চলে যাব। হাইয়েস্ট শিডিউল কাস্ট পপুলেশন কোথায় আছে? Highest scheduled caste population is found in West Bengal, Mizoram, Tripura, Haryana. বলছো এ, দেখো সবাই বলছো, তোমরা অ্যান্সার বলছো হ্যাঁ, অ্যাকর্ডিং টু অপশন দ্য কারেক্ট অ্যান্সার ইজ এ, অবশ্যই। কিন্তু যদি এখানে সব থেকে বেশি কোথায় আছে, দেখো আমাদের অপশন অনুযায়ী অ্যান্সার হবে কি ওয়েস্ট বেঙ্গল। উত্তরপ্রদেশে আছে কি, ওই উত্তরপ্রদেশে সব থেকে বেশি আছে কি লার্জেস্ট শিডিউল কাস্ট পপুলেশন। তাহলে আজকের আমরা এখানে শেষ করলাম। আজকে 25টা কোয়েশ্চেন আমরা আলোচনা করলাম। হ্যাঁ, যারা আজকে এখন ভিডিওটি দেখছো বা পরে এই ভিডিওটি দেখবে, আমাদের টেলিগ্রাম চ্যানেল ট্রেজার স্টাডিতে যুক্ত হয়ে যাও। এই যে 25টা কোয়েশ্চেন আমরা যখন পুরো 100 কোয়েশ্চেন কমপ্লিট করবো, তো আমরা পিডিএফ টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো উইথ এক্সপ্লেনেশন। ক্লিয়ার? তাহলে আমরা প্রত্যেক দিন থাকছি আমাদের ইউটিউব চ্যানেল ট্রেজার স্টাডিতে, সোম, বুধ এবং শনি, সাবজেক্ট ওয়াইজ অ্যানালাইসিস 2014 টু 2019 WBCS প্রিভিয়াস ইয়ার্স। সবাইকে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আজকের মতো এখান থেকে আমাদের যে লাইভ ডিসকাশন, যে লাইভ এক্সপ্লেনেশন প্রিভিয়াস ইয়ার, এখানে আমরা শেষ করলাম। যদি তোমাদের কোনো কোয়েরি থাকে, অবশ্যই কোয়েশ্চেন থাকে, এখানে করতে পারো। চলো তাহলে আজকে আমি তোমাদের থেকে বিদায় নিচ্ছি, শেষ করলাম আজকের